নমস্তে, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে রাশিল নিজের দুঃখভরা অতীত থেকে বাঁচতে পরাগের সাথে ভারত ভ্রমণ শুরু করেছিল। আজ আপনারা শুনবেন কিভাবে পরাগ নিজের বুদ্ধিমত্তা, সংযম আর অটুট বিশ্বাস দিয়ে রাশিলের ভেঙে যাওয়া বিশ্বাসকে জোড়া দিল, আর তাদের জলন্ধরে নিজেদের বাড়ির সামনে গিয়ে কি করতে হলো। শৈশবের ইচ্ছে পরাগ রাশিলকে একজন পাঞ্জাবি কন্যা হয়ে ওঠার জন্য উৎসাহিত করল। পরাগ তার কথামতো গ্রামীণ রাস্তায় গাড়ি চালাতে থাকল, আর তারা কমলালেবুর বাগান, ভাজা চিনেবাদাম আর ভুট্টার সাথে পিকনিকের আনন্দ নিল। সংযমের পরীক্ষা, তারা একটা হোটেলে একটাই রুম নিল। রাশিলের ভয় ছিল যে পরাগ ওকে ভোগ করার জন্য তাড়াহুড়ো দেখাবে না তো। সারা রাত এক বিছানায় শোয়ার পরেও পরাগ শারীরিক সম্পর্ক তৈরির কোনো চেষ্টা করল না। রাশিল শান্তি পেল, দুনিয়ায় অন্তত একজন পুরুষ তো এমন আছে যার প্রধান কামনা কোনো সুন্দরী মেয়ের শরীর ভোগ করা নয়। স্বর্ণ মন্দিরে আস্থা, তৃতীয় দিন তারা অমৃতসর পৌঁছাল। পরাগের শ্রদ্ধা, আস্থা আর বিশ্বাস রাশিলের সংস্কারের সাথে পুরোপুরি মিলে গেল। রাশিলের মনে হল পরাগই ওর জন্য যোগ্য পাত্র, আর ও আগে বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বড় ভুল করেছিল। জলন্ধরের স্বাভিমান, পরের গন্তব্য ছিল জলন্ধর। রাশিল নিজের পরিচয় লুকানোর জন্য রাজস্থানী বান্ধনী শাড়ি পরল আর পরাগের নতুন বিবাহিত মারোয়ারি স্ত্রী সেজে চলল। দাদা দাদির সাথে সাক্ষাৎ, তারা রাশিলের বাড়ির একদম সামনে পৌঁছাল। পরাগ বাহানা করল যে তারা ব্যাংকে চাকরি করে আর ভাড়া বাড়ি খুঁজছে। রাশিল দাদা দাদির পা ছুঁয়ে প্রণাম করল। যদিও দাদা দাদি ওকে চিনতে পারেনি, কিন্তু দাদির দুঃখভরা স্বর শুনে রাশিল আবেগপ্রবণ হয়ে পড়ল। তোর মতো আমাদেরও একটা সুন্দরী নাতনি আছে, না জানি আজ ও কোথায় আছে। চুরি করে ভালোবাসা, পরাগ সারাদিন রাশিলের পছন্দের ছোলে ভাটুরে, জিলিপি আর পরোটা খাইয়ে ওকে খুশি রাখল। রাতে একটা হোটেলে পরাগ রাশিলকে প্রথমবার আলিঙ্গন করল আর বলল, এটা প্রথম আর শেষবার যখন জলন্ধরে তোমাকে পরিচয় লুকানোর বাধ্যবাধকতায় পড়তে হচ্ছে। এই আলিঙ্গন রাশিলের কাছে সবথেকে নিরাপদ আশ্রয় মনে হল। কাশ্মীর আর জয়সলমের, কাশ্মীরের মনোরম স্থানগুলোতেও এবং শিকারাতে রাতে একসাথে শোয়ার সময়ও পরাগ কোনো শারীরিক চেষ্টা করল না। রাশিল আশ্বস্ত হল যে পরাগের প্রেমে অস্থিরতার কোনো স্থান নেই। মরুভূমির মলম, জয়সলমেরের মরুভূমিতে তারায় ঘেরা কালো চাদরের নিচে পরাগের স্নেহমাখা মৌনতা রাশিলের পুরনো ক্ষতে মলম লাগাল। রাশিলের আত্মাকে যে ক্ষত এক দুষ্ট পুরুষ দিয়েছিল, তার উপচার পরাগের এই ব্যবহারে হচ্ছিল। রাশিল এখন পুরোপুরি পরাগের প্রেমে ডুবে গিয়েছিল। পরাগ শুধু ওকেই সম্মান দেয়নি, বরং ওকে ওর অতীতের ছায়া থেকেও বের করে আনল। রাজপ্রাসাদের ছবি দেখতে দেখতে রাশিল নিজেকে প্রশ্ন করল, কি থাকে তাদের মধ্যে যারা শতাব্দী পরেও স্মরণীয় হয়ে থাকে। পরপুরুষের ওপর বিশ্বাস আর অটুট প্রেমের এই কাহিনী বাণীর অবিবাহিত থাকার সংকল্পকে কিভাবে ভাঙতে পারবে, আপনারা শুনবেন। এপিসোড 55, পরাগের সংযম, জলন্ধরের বিপদ আর মরুভূমির অমৃত প্রেম। রাশিলের অলকা ম্যামের কথা মনে পড়েছে। পরাগ ওকে ছোটবেলায় একটা বিয়েবাড়িতে দেখেছিল। ওর মনে হলো পরাগ যুবতী হয়ে যাওয়া রাশিলের মধ্যে ওর ছোটবেলার ছবিটা দেখতে চায়। পরাগের কথায় উৎসাহিত হয়ে রাশিলের মন আগের মতো সেই পাঞ্জাবি কন্যা হয়ে ওঠার ইচ্ছে জাগল। তখন রাশিলের কথায় পরাগ কিছু জায়গায় ইচ্ছে করে হাইওয়ে থেকে বের হয়ে যেত। যখনই রাশিল বলতো, তখনই ও গ্রামীণ রাস্তায় ক্ষেত আর ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালাতো। এমন করতে করতে ওরা রাস্তার ধারে কমলালেবুর বাগান পেল। রাশিলের ইচ্ছেতে পরাগ একজন বাগান মালিকের থেকে গাছ থেকে টাটকা কমলালেবু কাটিয়ে কিনল। তারপর পরাগ এই ধারা বজায় রাখল। ও কোনো খেতে কৃষকের থেকে সবুজ ছোলা তো কোনো হকার থেকে ভাজা চিনেবাদাম, ভুট্টা ইত্যাদি চড়া দামে কিনে নিত। পিকনিকের মতো করে ওরা সারা দিন কাটাল। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। পরাগ রাস্তার ধারে একটা ছোট শহরের ভালো হোটেলে রাত কাটানোর জন্য রুম নিল। যার সাথে বিয়ে হতে চলেছে তার সাথে এক রুমে থাকতে রাশিলের কোনো আপত্তি মনে হয়নি। পরাগের ওকে ভোগ করার তাড়াহুড়ো নেই তো, ওর কৌতূহল শুধু এটা জানারই ছিল।
পরাগ এই রূপেও রাশিলকে প্রভাবিত করল। এক রুমে সারা রাত রাশিলের সাথে থাকাকালীন পরাগ প্রেম আর ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক ভালো ভালো কথা বলল। এক বিছানায় শুয়েও ও রাশিলের সাথে শারীরিক সম্পর্ক তৈরির কোনো চেষ্টা করেনি। এমন অবস্থায় যখন ভোর হল তখন রাশিলের খুব শান্তি অনুভব হল। রাশিলের পুরনো অভিজ্ঞতা, এক পুরুষ জেড যার প্রেমে ও পড়েছিল, তার সাথে অভিজ্ঞতা ছিল খুবই তিক্ত। পরাগ তার থেকে একদমই আলাদা। দুনিয়ায় অন্তত একজন পুরুষ তো এমন আছে যার প্রধান কামনা কোনো সুন্দরী মেয়ের শরীর ভোগ করা নয়, এটা ভাবতে ভাবতে ও সন্তোষ অনুভব করছিল। ভ্রমণের তৃতীয় দিন রাশিল আর পরাগ অমৃতসর স্বর্ণ মন্দিরে দর্শনের জন্য পৌঁছাল। রাশিল এখানে আগে অনেকবার দর্শনের জন্য এসেছে। পরাগ আগে কোনোদিন স্বর্ণ মন্দিরে এসেছে কি না তা ওর জানা নেই। কোনো নির্দেশ ছাড়াই পরাগ গুরুদ্বারে প্রয়োজনীয় ধর্মীয় কাজগুলো করতে শুরু করল। রাশিল এই ক্রমে ওর পেছনে চলতে থাকল। পরাগ জুতো খুললে স্যান্ডেল খুলল। ও মাথায় রুমাল বাঁধল তো রাশিল স্কার্ফ দিয়ে মাথা ঢাকল। পরাগ পা ধুল তো ওর পেছনে রাশিল পা ধুল। পরাগ পরিক্রমা শুরু করলে ও ওর সাথে এমনভাবে পরিক্রমা করছিল যেন কোনো নবদম্পতি পরিক্রমা করছে। রাশিল পরাগের সাথে সবকিছু করতে থাকল। দুজনেই গুরু গ্রন্থ সাহিবের সামনে মাথা ঠেকাল এবং আরদাসে অংশ নিল। সরোবরে স্নান শুধু পরাগই করল। রাশিল দূরে বসে ওকে ওটা করতে দেখছিল। তারপর ও আকাল তখ্ত দর্শন, শাস্ত্র শোনা, লঙ্গরে সেবা আর ভোজন করতে করতে আবারও পরাগের সাথে থাকল। শুধু তাই নয়, পরাগ দুঃখভঞ্জনী বেরি দর্শন করতেও ভোলেনি। এই কাজেও রাশিল পরাগের সাথেই থাকল। পরাগের শ্রদ্ধা, আস্থ আর বিশ্বাস ওর সংস্কারের সাথে মিলে যাচ্ছে বলে ওর মনে হল। রাশিলের আবারও একবার মনে হল পরাগই ওর জন্য যোগ্য পাত্র। ও আগে ওর পক্ষ থেকে আসা বিয়ের প্রস্তাব অস্বীকার করে বড় ভুল করেছিল। ও দিনটা স্বর্ণ মন্দিরে দর্শন ইত্যাদি কাজে কাটাতে কাটাতে রাশিলের মনে এই কামনাই থাকল যে এখন যেন তাদের মিলনে কোনো বাধা না আসে। পরের দিন রাশিল পরাগের সাথে জলন্ধর ঘুরছে। এই শহরটা ওর নিজের বলে মনে হচ্ছে। তবুও বিগত বছরগুলোতে অনেক কিছু বদলে গেছে। ওকে চেনে এমন কেউ যেন ওকে চিনতে না পারে, তাই ও রাজস্থানী বান্ধনী শাড়ি পরেছে। ও চোখে রোদচশমা পরেছে। ও পরাগের সাথে এমনভাবে চলছে যেন ও পরাগের নতুন বিবাহিত মারোয়ারি স্ত্রী। ওকে খুব সুন্দর দেখাচ্ছে। মানুষের নজর অনায়াসেই ওর দিকে যাচ্ছে। যখন ও নিজের বাড়ির কাছে পৌঁছালো তখন অনেক পরিচিত মানুষ রাস্তায় আর বাড়ির আঙিনায় ও দোকানে দেখা যেতে লাগল। ওরাও ওকে ভালো করে দেখছিল, কিন্তু কেউ ওকে চিনতে পারছিল না। প্রকাশ্যে পরাগ আর রাশিল এমন দেখাচ্ছিল যেন তারা কথা বলতে বলতে নিজেদের পথে যাচ্ছে। অথচ রাশিলের তীক্ষ্ণ নজর খুব মন দিয়ে ওখানকার সবকিছু লক্ষ্য করছিল। পরাগ জানে না ওরা দুজন রাশিলের বাড়ির ঠিক সামনে পৌঁছে গেছে। রাশিল ওর দাদা দাদিকে বাড়ির আঙিনায় আরামকেদারায় বসে থাকতে দেখল। এই দৃশ্য দেখে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। পরাগ, দেখুন, ওটা আমাদের বাড়ি। আঙিনায় যারা বসে আছেন ওনারা আমার দাদা দাদি। ও ফিসফিস করে পরাগকে জানালো। আচ্ছা, তাহলে এসো, তুমি ওনাদের মন ভরে দেখে নাও। বলতে বলতে পরাগ ওনাদের দিকে এগোতে লাগল। রাশিল পেছনে থেকে হাত ধরে ওকে থামানোর এক বিফল চেষ্টা করল। তারপর ওর টানে দাদা দাদির সামনে পৌঁছে গেল। দাদা সাহেব, আপনাদের বাড়ির কোনো অংশ কি ভাড়া দেওয়ার যোগ্য আছে? আমি ব্যাংকে চাকরি করি। আমার বদলি এখানকার ব্রাঞ্চে হয়েছে। আমাদের থাকার জন্য ভালো মানুষের মাঝে একটা বাড়ি চাই। পরাগ হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে জিজ্ঞাসা করল। আমাদের বাড়ি তো অনেক বড়, কিন্তু আমাদের পরিবারও অনেক বড়। আমাদের বাড়িতে ভাড়া দেওয়ার মতো কোনো আলাদা অংশ নেই পুত্তর। তোমাদের এভাবে ঘুরে বেড়ালে বাড়ি পাওয়া যাবে না। তোমরা কোনো এজেন্টের সাহায্য নাও, সেটাই ভালো হবে। তোমরা দুজনেই ভালো বাড়ির বলে মনে হচ্ছে। এভাবে ঘুরলে লোক সন্দেহের চোখে দেখবে। দাদা হাত তুলে আশীর্বাদ দিয়ে বললেন, জি দাদা সাহেব, ভালো কথা। আমরা এজেন্টের সাথে দেখা করছি। বলতে বলতে পরাগ ওনার পা ছুঁয়ে প্রণাম করল। তারপর রাশিলের দিকে তাকালো। রাশিল ইশারা বুঝে চটপট দাদির পা ছুঁয়ে প্রণাম করল আর জিজ্ঞাসা করল, দাদি সাহেব, আপনি ভালো আছেন? দুজনেই রাশিলের মাথায় হাত রেখে সদা আনন্দে থেকো বললেন। আমরা যখন বাড়ি পেয়ে যাব তখন আবারও আপনাদের আশীর্বাদ নিতে আসব।
পরাগ বলল আর তাড়াতাড়ি ওখান থেকে ফেরার জন্য পা বাড়াল। রাশিলের দম ঘাবড়ানিতে দ্রুত পড়তে থাকল। পরাগের পেছনে চলতে থাকল। তোর মতো আমাদেরও একটা সুন্দরী নাতনি আছে, না জানি আজ ও কোথায় আছে। ওরা পেছনে দাদির দুঃখ ভরা স্বর শুনতে পেল। কি করছো পরাগ? আমার তো প্রাণী বেরিয়ে যাচ্ছে। নিজের বাড়ি থেকে একটু দূরে আসার পর রাশিল অভিযোগের সুরে বলল, আমি তোমাকে দাদা দাদির আশীর্বাদই তো নিয়ে দিলাম, এতে তোমার এমন রাগ করা কি ঠিক? পরাগ হাসতে হাসতে বলল, ওনার পাছুতে পারা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু ওনার দুঃখ পাওয়া আমায় খুব কষ্ট দিচ্ছে। রাশিল মন খারাপ করে বলল। মারোয়ারি দম্পতি হিসেবে পরাগ আর রাশিল সারাদিন জলন্ধর ঘুরে বেড়াল। মাঝে মাঝে রাশিলের থেকে খবর নিতে নিতে পরাগ রাশিলের পছন্দের ছোলে ভাটুরে, ছোলে কুলচে, জিলিপি, পানিপুরি, পরোটা, রাবড়ি আর লস্যি দিয়ে পেট পুজো করল। রাশিলকে ওর প্রিয় খাবার খাওয়াতে খাওয়াতে পরাগ নিজেও অনেক খেল। সন্ধ্যায় দুজনে গুরুদ্বারেও গেল। পুরনো দিনের কথা মনে করে সেখানে রাশিলের চোখ নোনতা হয়ে গেল। ছোটবেলা থেকে যে গুরুদ্বারে আমি দর্শন, সেবা করতাম, সেখানে আজ এমন চুরি করে এত বছর পর আসতে পেরেছি। ধন্যবাদ পরাগ। আবেগপ্রবণ রাশিল নিজের কান্না কোনোভাবে আটকে বলল। পরাগ সেখানে রাশিলের পিঠ চাপড়ে দিল। পরাগ রাত কাটানোর জন্য ভালো হোটেলে একটা রুম নিল। রাতের বিশ্রামের মাঝে পরাগ রাশিলকে প্রথমবার আলিঙ্গন করল। নিজের জলন্ধরে পরাগের প্রথম ভালোবাসার আলিঙ্গন রাশিলের কাছে এক সুখদ সংযোগ মনে হল। রাশিল, এটা প্রথম আর শেষবার যখন জলন্ধরে তোমাকে পরিচয় লুকানোর বাধ্যবাধকতায় পড়তে হচ্ছে। আজকের পর যখনই তুমি এখানে আবার আসবে, তখন তুমি পূর্ণ স্বাভিমান আর গর্বে ভরে থাকবে। পরাগ রাশিলকে আলিঙ্গন মুক্ত করে বলল। রাশিলের পরাগের এই কথাগুলো খুব ভালো লাগল। পরাগের আলিঙ্গন ওর কাছে সেই আশ্রয় মনে হলো যেখানে ওর জীবন শান্ত, সুখী আর সব দিক থেকে নিরাপদভাবে কাটবে। পাঞ্জাব ভ্রমণের পর পরাগের পরের গন্তব্য কাশ্মীর। ওখানকার মনোরম স্থানগুলোতে ওরা একে অপরের হাত ধরে ঘুরতে থাকল। শিকারাতে রাতে একসাথে শোয়ার সময় ঠান্ডা পরিবেশেও পরাগ শারীরিক সম্পর্ক তৈরির কোনো চেষ্টা করল না। এতে রাশিল আশ্বস্ত হল যে পরাগের প্রেমে অস্থিরতার কোনো জায়গা নেই। পরের গন্তব্য জয়সলমের। মরুভূমিতে ক্যাম্পে দিনরাত কাটানোর অভিজ্ঞতা ওদের জন্য অভূতপূর্ব ছিল। তারায় ঘেরা কালো চাদরের নিচে বালির বিছানায় শুয়ে ওদের প্রেমে পুষ্টি এল। রাশিলের জন্য পরাগের স্নেহমাখা মৌনতা ক্ষতে মলমের কাজ করল। ওর ক্ষত যেন এখন শুকিয়ে গেছে। এখন রাশিলের হৃদস্পন্দন পরাগের সাথেই থাকতে চায়। একটা রাজপ্রাসাদে ছবি দেখতে দেখতে রাশিল যেন নিজেকেই প্রশ্ন করছিল, কি থাকে তাদের মধ্যে যারা শতাব্দী পরেও স্মরণীয় হয়ে থাকে। এপিসোড 55 সমাপ্ত।